স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে যে সকল হত্যা হত্যা না, তখন হচ্ছে এই বিএসএফ যারা আছে তাদেরকে আপনি সুযোগ করে দিলেন যে তোমরা হত্যা করো, সব হত্যা হত্যা হবে না, আমরা হত্যা হিসেবে কাউন্ট করবো না। একটা শব্দের কারণে শেখ হাসিনার পতন হয়েছে, রাজাকারের বাচ্চা। তো একটা শব্দের কারণে পররাষ্ট্রনীতি অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। এটা প্রোপাগান্ডার রাজনীতি, এই রাজনীতি করার দরকার নেই। এটা শুধু ক্ষমা চাইলে তো হবে না রে ভাই। মানে আমরা তো হচ্ছে আসলে ওই সবসময় বলি যে শক্তের বক্ত নরমের জম। আমরা সবসময় এক ধরনের বিরোধী দল দেখে আসছি। আমরা দেখে আসছি বিরোধী দল মানে হচ্ছে হত্যার লাগবে, বিরোধী দল মানে অবরোধ রাখবে। শেখ হাসিনা 91 গণঅভ্যুত্থানের পরে তো 2বার ক্ষমতা আসছে, বিএনপি 2বার বেনিফিশিয়ারি 2বারে ক্ষমতা আসছে। 91 ক্ষমতা আসার পরে তো শেখ হাসিনা বলেছে একদিনও শান্তি রাখতে দিব না, 385 দিন হরতাল দিয়েছিল। মানে ক্ষমতা আসার 286 দিন, 2 দিনের মাথায় হরতাল দিয়েছিল। এখন বর্তমান বিরোধী দল হরতাল দিচ্ছে না, এই জন্যই অনেকের কাছে তো তাহলে বিরোধী দল মনে হচ্ছে হরতাল দিতে হবে, অবরোধ দিতে হবে। হ্যাঁ, এটা কারণ আমরা তো এক অভ্যস্ত একরকম। ওই একটা এলাকায় সে সব পচা ঘি বিক্রি করে, তো পরবর্তীতে তার সন্তান, সে মারা যাওয়ার পর সন্তান আসে, সন্তান এসে চিন্তা করলো যে পচা ঘি কেন বিক্রি করবো, আমি ভালো ঘি বিক্রি করবো। সে ভালো ঘি বিক্রি করলো, দেখে সবাই অসুস্থ হয়ে গেছে, সবাই তার বিরুদ্ধে এসে হামলা করলো। এই তুমি কি ঘি বিক্রি, তোমার বাবা তো ভালো ঘি বিক্রি করতো, তুমি কি ঘি বিক্রি করলে? এই ঘি খাওয়ার পর তো আমরা অসুস্থ হয়ে গেলাম। তখন সে বললো আমি তো তোমার ভালো ঘিটা দিলাম, কারণ আমরা তো, তারা তো এতদিন ওই খারাপ ঘিতে অভ্যস্ত। যখন ভালো ঘি আসছে তখন আর তাদের আর পেট সহ্য হয় না, পেটটা খারাপ হয়ে গেছে। এখন কথা হচ্ছে বিরোধী দল, এই বিরোধী দল কি করতে পারে? একটা বিরোধী দল জনমত তৈরি করতে পারে, সমাবেশ করে, যেমন আজকে পুশিন নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে আজকে সমাবেশ হচ্ছে। কি করবে? সমাবেশ করে সরকারকে একটু রাখা, প্রেসারে রাখা, যাতে কাজগুলো হয়। দ্রব্যমূল্য উদ্যোগতি হলে, তারপরে যখন আপনি বিভিন্ন বৃদ্ধি করবেন, তখন কি সরকারটা চাপে রাখার জন্য যাতে বৃদ্ধি থেকে ফেরত আসে। আপনি দেখেছেন বিদ্যুৎ বিল যখন বৃদ্ধি করা হয়েছে, পরবর্তীতে হুট করে বললো যে এত ইউনিটের মধ্যে বিদ্যুৎ বিল হবে না, কেন? আন্দোলনের ফলে। তো আমাদের দেশে তো আন্দোলন ছাড়া কোনো কিছু কখনো সফল হয়নি। আওয়ামী লীগকে যখন নিষিদ্ধের ব্যাপারে কথা আসছিল, তখন বিএনপি কিন্তু চুপ ছিল। জামাত এবং এনসিপি যখন আন্দোলন করলো, তখনই কিন্তু পরবর্তীতে ইন্টারিম আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। তার মানে আমাদের দেশে কোনো কিছু আন্দোলন ছাড়া হয় না। এখন কথা হচ্ছে আন্দোলনের এক্সট্রিমটা কতটুকু হবে, কতটুকু? একটা সরকার মাত্র 3 মাস আসছে, তাহলে কি হরতাল দিয়ে দিবে, অবরোধ দিয়ে দিবে? তাহলে কি আলটিমেটলি সরকারটা চলতে থাকবে? সীমান্ত হত্যার কাছে দৈনিক ইনকিলাব মার্চের 2024, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তখন বিএনপি থেকে বলা হয়েছিল যে সীমান্ত হত্যা নিয়ে টু শব্দ করে না ডামি সরকার, বিএনপি থেকে বলা হয়েছে। এবারে এই HRSS এর যে রিপোর্ট, সেই রিপোর্টে দ্য ডেইলি অবজারভার 10 মে 2026 বলা হয়েছে চলতি বছর সীমান্তে বিএসএফ সংশ্লিষ্ট 22টি কথিত ঘটনা অন্তত 5 জন বাংলাদেশি নিহত ও 14 জন আহত হয়েছেন। তার মানে কি 5 জন বাংলাদেশি এই পর্যন্ত নিহত হয়েছেন। এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে বলা হলো যে চোরা চালান যদি ওই দেশে, যেমন ওই দেশে যদি মারা যায়, আমাদের দেশে মারা যায়, তাহলে সীমান্ত হত্যা না। আপনি দেখেন পৃথিবীর কোনো, আমি বলেছি কোনো বর্ডার চোরা চালান হয় না, পৃথিবীর কোনো বর্ডার নেই, প্রত্যেকটা বর্ডারে স্মাগলিং হয়। কিন্তু স্মাগলিং হলে স্মাগলিং একটা আইন আছে। আপনি স্মাগলিং যখন করেন তখন হচ্ছে, যেমন দেখেন সবকিছু আমাদের দেশে আনা হয়, যেমন মদ বলেন, মাদক বলেন, সবকিছু আমাদের দেশে আনা হয়। তারা কখনো দিয়ে যায়, কখনো আমাদের লোক গিয়ে নিয়ে আসে। তাহলে তারা যখন দিয়ে যাচ্ছে, আমাদের কাজকে তাকে গুলি করে মেরে ফেলবো? লেথাল ওয়েপন ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন হচ্ছে লেথাল ওয়েপন তখন ব্যবহার করবে যখন কোনো সাধারণ মানুষ অস্ত্র ব্যবহার করবে, সশস্ত্র অবস্থান করবে, তখন আপনাকে প্রোটেকশনের আলোকে আপনাকে লেথাল ওয়েপন ব্যবহার করতে পারবেন। কিন্তু একটা সাধারণ মানুষ একটা গরু নিয়ে আসতেছে, আপনার সীমান্তে গিয়েছে কোনো একটা গরু আনার জন্য, বা আপনার টাকার বিনিময়ে আনতেছে গরু, টাকার বিনিময়ে, এটা স্মাগলিং। আমি বলছি পৃথিবীর প্রত্যেকটা সভ্য দেশে, আপনি আমেরিকা, মেক্সিকো সীমান্তে যান, প্রত্যেকটা দেশে স্মাগলিং হয়। এটা একটা ব্যবসায়িক পরিস্থিতি হিসেবে স্মাগলিং হয়। তার মানে স্মাগলিং হলে আপনি গুলি করতে পারেন না তো আন্তর্জাতিক আইনে। আপনি যেটা করতে পারেন, আপনি এটাকে বিরত রাখা যায়, তাকে গ্রেপ্তার করতে পারবেন। গ্রেপ্তার করার মাধ্যমে তাকে আপনি তাদের জেলে রাখতে পারবেন, আপনি রেখে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আপনি তাকে পাঠাতে পারবেন। কিন্তু আপনি গুলি করবে, লেথাল ওয়েপন ব্যবহার করতে পারেন না তো আপনি। লেথাল ওয়েপন যদি যখন একটা জায়গা থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা কিন্তু বড় একটা বিষয়। আপনি একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা পদক্ষেপ অনেক কিছু হয়। আপনি দেখেছেন এই যে পুলিশের যে আইজি, সাবেক আইজি, যে তাকে ইন্টারপোলের মাধ্যমে আপনার দুবাইতে গ্রেপ্তার করা হলো, এটা কিন্তু বেনজির আহমেদ। এই বেনজির আহমেদের কিন্তু এই যে রেড অ্যালার্ট জারিটা কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা ছিলেন, যাকে নিয়ে আমরা অনেক ট্রল করতাম, যে সাদা রাতে 3টা বাজে সাংবাদিক সম্মেলন করে, অনেক ট্রল, সে কিন্তু রেড অ্যালার্ট চালু করেছে। ফলাফলটা যদি এখন এই সরকার পাচ্ছে, কিন্তু রেড অ্যালার্ট চালু করেছে সে রেড অ্যালার্টের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে একটা স্বরাষ্ট্রমন্ত্রী অনেক জায়গায়, আপনি দেখেন ভারতের মতো দেশে বিজেপির যিনি দলীয় প্রধান, তাকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর মতো বড় একটা
মন্ত্রণালয় দেওয়া হয়েছে, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী একটা বড় একটা দেশের একটা বড় একটা বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে যে সকল হত্যা হত্যা না, তখন হচ্ছে এই বিএসএফ যারা আছে তাদেরকে আপনি সুযোগ করে দিলেন যে তোমরা হত্যা করো, সব হত্যা হত্যা হবে না, আমরা হত্যা হিসেবে কাউন্ট করবো না। কিন্তু এই জায়গায় না হলেও আপনাকে বলতে হবে হত্যা, কারণ আমার দেশে একটা মানুষের জীবনে অনেক গুরুত্ব আছে। এটা যদি আমরা সেভাবে অ্যাড্রেস করতে না পারি, এটা যদি এটা সরকারের পক্ষ থেকে অ্যাড্রেসটা করতে হবে। আপনি নেপাল সীমান্তে আপনাদের তাদের যে বিএসএফ তো নেপাল সীমান্তে নাই, ভুটান সীমান্তে বিএসএফ নাই, এসএসবি আছে। সেই এসএসবি একটা গুলি করলে বিপরীত পক্ষ থেকে আরেকটা গুলি করা হয়। তার মানে একটা গুলি যখন আরেকটা গুলি আপনি বিপরীত থেকে করবেন না, আপনি যুদ্ধ না, এটা হচ্ছে কি প্রতিবাদ। আপনি একটা প্রতিবাদ যখন করবেন, তারা মনে করবে যে না, আমি যদি 10টা গুলি করে একটা গুলি খাইতে হবে, তো সুতরাং আমাকে না গুলি করা যাবে না। কিন্তু আপনি যদি বলেন যে তুমি গুলি করো, আমি শুধু লাশ গুনবো আর পতাকা বৈঠক করবো, আর আমার কয়টা প্রতি বছর কয়টা হয়েছে আমি শুধু কাউন্ট করবো, তাহলে তো হবে না। তাহলে আমাদের পররাষ্ট্রনীতিটা কোথায় গেল? আর আমাদের সবার আগে যে বাংলাদেশ, সেই নীতিটা আমাদের কোথায় থাকলো? এই জন্য এটাকে প্রায়োরিটি দিতে হবে, এটাকে প্রাধান্য দিতে হবে। শব্দ চয়নের ক্ষেত্রে যে একটা শব্দের কারণে শেখ হাসিনা পতন হয়েছে, রাজাকারের বাচ্চা, তো একটা শব্দের কারণে পররাষ্ট্রনীতি অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। আমার সহবক্তা বলেন যে হত্যা না হলেও বলতে হবে হত্যা হয়েছে সীমান্তে। নো, এটা প্রোপাগান্ডার রাজনীতি, এই রাজনীতি করার দরকার নেই। আমাদের কাজ হলো বিজেপিকে অ্যাক্টিভেট করা। বিজেপি তো অ্যাক্টিভেট হচ্ছে, লালমনিরহাটে তো আমাদের বিজেপিও গুলি চালাচ্ছে, যদিও আমরা এবং সীমান্তের মানুষও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা দেয়াল হয়ে রাখে, এটা অলওয়েজ রাখে দায়িত্ব। কিন্তু মুশকিল, এবং আমি কিন্তু বলেছি এখানে হত্যাকাণ্ড হয়নি তা না, কিন্তু সীমান্ত হত্যাকাণ্ডের একটা স্পেসিফিক ডেফিনেশন আছে। এই 3 মাসে সেই ডেফিনেশন অনুযায়ী হত্যাকাণ্ড ঘটে নাই, যেটাকে আপনি অবশ্যই ইন্ডিয়ান বাহিনী কর্তৃক বাংলাদেশের নাগরিক মারা গেছে এই 3 মাসে, সেটা সরকার স্বীকার করছে। কিন্তু সীমান্ত হত্যা সেটা একটা স্পেসিফিক জায়গা আছে, যেটাকে আপনার বর্ডারের ওই নির্দিষ্ট নোম্যান্স ল্যান্ড এরিয়া বলেন, যে সেই ডেফিনেশন অনুযায়ী সীমান্ত হত্যা 3 মাসে ঘটে নাই, সরকারের পরিসংখ্যান তাই বলে। কিন্তু হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে ভারতের ভিতরের 2 কিলোমিটার ভিতরে। আপনার একজনকে গুলি করা হয়েছিল, একজন ইস্টার মারা গেছে, একজন পরে চিকিৎসা মারা গেছে। কিন্তু সেটা কিন্তু বর্ডার কিলিং হইল না, কারণ সেটা ঘটনাটা ঘটেছে ভারতের সীমান্তে 2 মিটার ভিতরে, 2 কিলোমিটার ভিতরে। তো ফলে বর্ডার কিলিং এর যে ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুযায়ী যদি না হয়, তারপরেও বলতে হবে নো, এটা এই ফলস চাপ তৈরি করে সমাধান আসবে না। আমাদের প্র্যাকটিক্যালি সলিউশন, প্র্যাকটিক্যাল আমাদের সলিউশন কি, যে বিজেপিকে অ্যাক্টিভেট করা। প্র্যাকটিক্যাল সলিউশন কি, বাংলাদেশের নাগরিককে পপুলার সভারেন্টির ভিত্তিতে ঐক্যবদ্ধ করা, জাতীয় ঐক্য সংহতি করা, আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষার অবস্থার আপনার উন্নতি ঘটানো, এবং ভারতের ব্যাপারে আন্তর্জাতিক পররাষ্ট্রনৈতিক চাপ তৈরি করা। পপুলিজম কইরা বা এই আপনার যেটা হয় নাই সেটা বলে রংচং বলে সমাধান হবে না। এই গত 3 মাসে প্রায় 35টা দর্শনের ঘটনা করেছে জোরপূর্বক, নট মিউচুয়াল ইন্টারকোর্স। আমি শুধু কোর্টের আনকোট করে বলি। 15 জুন, এটা হচ্ছে ইত্তেফাক পত্রিকা, স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার। 13 জুন যুগান্তর পত্রিকা, নারীকে সংঘবদ্ধ দর্শনের অভিযোগ, যুবদল সংঘবদ্ধ দর্শন, বুঝেন আপনি, এটা কিন্তু মিউচুয়াল ইন্টারকোর্স না, সংঘবদ্ধ দর্শন, যুবদল নেতা সহ গ্রেপ্তার 2। তারপর হচ্ছে 10 জুন শিক্ষার্থীকে, আমার দেশে পত্রিকা, শিক্ষার্থীকে দর্শনের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার। তারপরে হচ্ছে 6 জুন দলবদ্ধ দর্শনের অভিযোগে বিএনপির 5 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। এইভাবে আমি শত শত ঘটনা, আমি বিএনপি দলীয়ভাবে বা ছাত্রদল দলীয়ভাবে কিন্তু জাস্টিফাই করে না, জাস্টিফাই করার বিষয় না। বিষয়টা হচ্ছে জিসানের বিষয়টা, তাকে বহিষ্কার করা হয়েছে, তার এখনো কিন্তু আত্মপক্ষের সমর্থন আমরা সুযোগ পাইনি, এখনো শুনি নেই কিন্তু তার বক্তব্য। কারণ তাকে যখন এই থেকে নেওয়া হয়েছে, আপনি একটা ব্যক্তি যখন আত্মগোপনে চলে যায়, মানুষের সাথে বলে দ্য ল ইজ নাথিং, অনলি কমন সেন্স অফ হিউম্যান বিং। একটা ছেলে আত্মগোপনে গেলে তাকে যে ভয়ঙ্কর অবস্থা পাওয়া গিয়েছে, আপনার যে অবস্থায় থাকবে আত্মগোপনে গেলে এই অবস্থায় পাওয়া যায় না তাকে। এরপরেও তার বক্তব্য কিন্তু আপনারা মিডিয়াও পান নাই, আমরা মিডিয়াও কিন্তু এখনো পর্যন্ত পাইনি। এবং ভিকটিম কিন্তু একটা শিশু না, ভিকটিম একটা প্রাপ্তবয়স্কা। মিউচুয়ালি ইন্টারকোর্সে সে বলেছে বিয়ের প্রলোভন দেখে দর্শন, তার মানে কি এটাকে অপ্রাপ্তবয়স্ক না, প্রাপ্তবয়স্কা মেয়ে। সে নারীর কিন্তু এখনো পর্যন্ত আমরা বক্তব্য শুনি না। তার পরিবার থেকে বলা হয়েছে তাকে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, তারপরে গিয়ে মামলাটা করা হয়েছে। তাকে পরবর্তীতে মামলা তো পুলিশ হেফাজতে থাকবে, এটাই স্বাভাবিক। নিরাপত্তার ব্যাপার আছে না, পুলিশ হেফাজতে থাকবে এটা স্বাভাবিক বিষয় না। এটা যদি শিশু হইতো, আপনি 30 দ্বারা তার জবরবন্দি নেবেন, জবরবন্দি নিয়ে তাকে আবার ফ্যামিলির কাছে দিতে হবে। সে তো শিশু না, আপনাকে চাইল্ড কাস্টডিতে রাখতে হবে তাকে। সে তো প্রাপ্তবয়স্কা। বলেছে বিয়ের আমাদের দেশে আপনি বহু জায়গায় বেশিরভাগ মামলা দেখবেন হচ্ছে যদি আমাদের সংজ্ঞার কারণে হয়,
যে হচ্ছে কেউ যদি মিউচুয়াল প্রেম করার পর প্রেমের যদি একটু এ হয় পরে যে আমাকে দর্শন করেছে মামলা হয়ে যায়, কিন্তু এটা তো সাব জুডিস বিষয়, এটা তো তদন্তাধীন। তারপর আরেকটা বিষয় আমি আসি, মনির হক চৌধুরী এমপি সাহেবে, আমি শেষের দিকে দেখেন ওনার যে শব্দ চয়ন, নিকাবের নিয়ে যে শব্দ চয়ন, একটা দেখেন নিকাবের বিষয়ে আমাদের এক্সপান্ড করেছেন অনেক কিছু, যেমন এই নিকাব নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল্য শব্দ চয়নগুলো আপনি দেখেছেন সংসদে শব্দ। নিকাব কিন্তু আমাদের শরীয়তের বিধান হচ্ছে হাম্বলি মাযহাব এবং শাফি মাযহাবে নিকাব কিন্তু ম্যান্ডেটরি, ওয়াজিব করা হয়েছে। আমাদের হানাফিতে যদিও বলা হয়, হানাফিতে এটাকে সুন্নত বলা হয়েছে, যদি বলা হয় যে তার পর্দার বেশি লঙ্ঘন হবে তাহলে এটাকে ম্যান্ডেটরি করা হয়। এখন কথা হচ্ছে আপনি নিকাব নিয়ে যে আপনি এর আগে আমরা বিএনপি এক নেতার শুনেছি যে নিকাব হচ্ছে বেশ্যাদের নাকি একটা পোশাক, যে শব্দ আমরা দেখেছি। তার মানে এই শব্দগুলো আপনি দেখেন মনির হক চৌধুরী সাহেব, আপনি দেখেন এই পর্যন্ত যতগুলো বিতর্কিত বক্তব্য আমরা দেখেছি, আমরা এই বেশিরভাগ হচ্ছে ধরেন হচ্ছে ফজলুল হক সাহেব, তারপর হচ্ছে এই ওনার বক্তব্য দেখলাম, এর আগে হাবিবুর রহমান সাহেবের বক্তব্য দেখলাম, মানে বলা হয় মনির হক সাহেব তো ছাত্রলীগের সভাপতি ছিল এক সময়, বলে যে ওয়ান্স আমলিক অলওয়েজ আমলিক, যারা একবার আমলিক থাকে তারা কখনো আমলিক থেকে বের হতে পারে না, তাদের মনে প্রাণে সব সময় এটা থেকে যায়। এই জন্য তাদের এই যে শব্দ চয়নগুলো, এই যে ইসলাম বিরোধী শব্দ চয়নগুলো, এটা শুধু ক্ষমা চাইলে তো হবে না রে ভাই। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে